হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে এক নতুন কাহিনী নিয়ে, যা আমরা ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়ে এসেছি। এখন তাদেরই বর্তমান জীবনের অবস্থা নিয়ে কিছু কথা বলবো তোমাদের কাছে, যার নাম হলো মুঘল সাম্রাজ্যের শেষ রক্তধারার ইতিকথা। একদা যাদের পদচারণায় কাঁপত দিল্লির লালকেল্লা, যাদের এক ইশারায় বদলে যেত শতনগরের ভাগ্য, আজ তাদের উত্তরসূরিরা নিঃশব্দে হারিয়ে যাচ্ছেন কালের অতলে। বাহাদুর শাহ জাফরের নির্বাসনের পর মোগল বংশধরদের জীবনে নামে দীর্ঘ এক রাত। রাজদরবারের রাজমর্যাদার রূপ নেয় শুধুই স্মৃতিতে। একদিন ছিল যখন দিল্লির লালকেল্লায় ঝংকার তুলত রাজদরবারের ঘণ্টা, আর সেই প্রাসাদের আলিন্দ বেয়ে হেঁটে যেতেন ভারতবর্ষের সম্রাট। তারা ছিলেন মোগল, যাদের রক্তে ছিল তুর্কি মঙ্গল জাতির অদম্য বীরত্ব আর পারস্যের রুচি ও সৌন্দর্যবোধ। কিন্তু ইতিহাসের চাকা ঘুরে রাজত্ব মুছে যায়, রাজবংশ বয়ে যায় কেবল ইতিহাসের পাতায়, তবুও কিছু রক্তধারা কখনো সম্পূর্ণ বিলীন হয় না। তারা থেকে যান নিঃশব্দে, সাধারণ পোশাকে, আলোক বঞ্চিত জীবনে। এই হলো সেই সব মোগল বংশধরদের জীবন কাহিনী, যারা একদা রাজা ছিলেন, আজ ইতিহাসের ছায়া। মোগল বংশের কিছু উত্তরসূরি আজও বেঁচে আছেন, কিন্তু তাদের পরিচয় রাজবংশের গণ্ডি পেরিয়ে একজন সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তাদের কেউ দিল্লির অলিগলিতে ছোট্ট বাড়িতে বসবাস করেন, কেউ বা কলকাতা কিংবা হায়দ্রাবাদের নিভৃত কোণে, আবার কেউ বা চট্টগ্রামের পুরনো বাড়িতে প্রাচীন ঐতিহ্য আঁকড়ে ধরে বাঁচছেন। বর্তমানে মোগল বংশধরদের উত্তরসূরিদের কিছু নাম পরিচিতি হয়েছে, কিন্তু গবেষণা ও সংবাদে দিল্লির সাদতগঞ্জের জাফর মহল্লা কিংবা হাওয়াজ কাস নামের একটি নিভৃত পাড়ায় আজও বাস করেন মোগল বংশধরেরা। এক দিল্লির নিঃসঙ্গ মির্জারা, তার মধ্যে মির্জা মোহাম্মদ বেদার বখত, বাহাদুর শাহ জাফরের নাতির বংশধর বলে দাবি করেন। দুই ছিলেন মির্জা আরশাদ আলী বেগ, দিল্লির সাদতগঞ্জ এলাকায় বসবাসরত এক বংশধর, যিনি একসময় স্কুল শিক্ষক ছিলেন। তারা বলেন, আমরা সম্রাট বাহাদুর শাহ জাফরের রক্তধারা বহন করি, কিন্তু আমাদের পরিচয় এখন কেবল পেনশনার, রিটায়ার শিক্ষক কিংবা মুদির দোকানদার। দিল্লির রাজদরবার আজ পর্যটকদের ভিড়ে ভরে উঠলেও তারই ধারে কোনো এক কুঁড়ে ঘরে বৃদ্ধ জানলার পাশে বসে পুরনো ফার্সি দলিল দেখে মনে করেন, এ আমার ঠাকুরদার খোলা, তাতে ছিল বাদশাহ শিলমোহর। এছাড়া হায়দ্রাবাদের প্রিন্স ইয়াকুব হাবিউদ্দিন তুয়সি হায়দ্রাবাদের বসবাসরত নিজেকে মোগল বংশের উত্তরসূরি দাবি করেন। তিনি তাজমহল এবং লালকেল্লার উত্তরাধিকার হিসেবে দাবি করেছিলেন, যদিও তা সরকারিভাবে স্বীকৃত নয়। হায়দ্রাবাদের এক ব্যক্তি, যিনি নিজেকে মোগল বংশের উত্তরসূরি দাবি করে, বলেন, তাজমহল, লালকেল্লা এসব আমাদের পারিবারিক সম্পত্তি। তার বক্তব্য সরকার স্বীকৃত না হলেও ইতিহাসের আগ্রহীদের কাছে তিনি এক জীবন্ত প্রতীক, ইতিহাসের দাবিকৃত উত্তরাধিকার। এছাড়া কলকাতার মেটিয়া বুরুজ এলাকায় একটি বিখ্যাত মির্জা পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছেন। ইতিহাস বলছে, 1857 সালে সিপাহী বিদ্রোহের পর যখন বাহাদুর শাহ জাফরের ক্ষমতাচ্যুত করা হয়, তখন তার একজন পুত্র বা ঘনিষ্ঠ আত্মীয় কলকাতায় পালিয়ে এসে আশ্রয় নেয়। তারা তখনকার নবাব ওয়াজেদ আলী শাহের আনুকূল্যে কলকাতায় মেটিবুরুজ এলাকায় বসতি করেন। এই এলাকায় আজও কিছু পরিবার নিজেদের মোগল উত্তরসূরি বলে দাবি করেন। তারা মির্জা শাহ বেগম এই ধরনের উপাধি ব্যবহার করেন। এছাড়া তারা বলেন, আমার দাদার কাছে ছিল বাদশাহী আংটি, বলেন এক প্রবীণ মির্জা সাহেব। আরেকজন বলেন, নবাব ওয়াজেদ আলী শাহ যখন কলকাতায় এলেন, তখন মোগল বংশীয়রা এখানে আসেন তার আশ্রয়। এই পরিবারগুলির বাড়ির দেওয়ালে ঝুলে আছে বিবর্ণ ছবি, কাঠের তোরণ আর সিন্ধুকের বন্দি কিছু রাজপাটের স্মৃতি, কিন্তু রাজা বাদশাহের ছায়া পড়ে না তাদের উঠানে। বাংলাদেশের চট্টগ্রাম বা সোনারগাঁও অঞ্চলে কিছু পরিবার মির্জা বা শাহ উপাধি নিয়ে দাবি করেন যে তাদের পূর্বপুরুষ মোগল সাম্রাজ্যের সাথে যুক্ত ছিলেন। এখনকার এই বংশধরেরা অধিকাংশ আর্থিকভাবে খুব একটা সচ্ছল নন। কেউ শিক্ষকতা করেন, কেউ ছোট ব্যবসা চালান, আবার কেউ পেনশনের টাকায় দিন কাটান। তাদের রাজত্ব নেই, নয় কোনো জমিদারি, আছে কেবল ইতিহাসের এক গভীর ছায়া, আর কিছু পুরনো দলিল, মলিন ছবি আর হারিয়ে যাওয়া গর্ব। অনেকেই উত্তরসূরিদের খুঁজে বেড়ান ইতিহাসের টানে, কিন্তু তাদের জীবন এখন সাধারণত জনগণের ভিড়ে একরকম মিশে গেছে। আজকের এই বংশধরেরা রাজা নন, তারা রাজত্ব হারিয়েছেন, নয়তো তা কখনো পাননি। তাদের কেউ কলেজে পড়ান, কেউ ছোটখাটো ব্যবসা করেন, কেউ বাসের কন্ডাক্টর ছিলেন এক সময়। তবে তাদের চোখে এক আশ্চর্য অহংকার, যা আসে ইতিহাসের ভার থেকে, যা যায় না পোশাকের জীর্ণতা বা ঘরের গরিবিতে।
যে হাত একদিন শাসন করেছে এক বিশাল সাম্রাজ্য, সেই হাতের উত্তরসূরিরা আজ বাঁচার তাগিদে ছোট চাকরি কিংবা দোকান চালিয়ে দিন পার করেছেন। তবুও তাদের চেহারায়, আচরণে এবং কিছুটা ভাষায় ইতিহাসের রেশ রয়ে গেছে। তাদের কেউ কেউ চান না পরিচয় প্রকাশ করতে, কারণ রাজপুত্র হয়েও তারা তাদের দারিদ্র্যের প্রতীক। আবার কেউ কেউ গর্বের সাথে বলেন, হ্যাঁ, আমি মোগল সম্রাটের রক্তধারা বয়ে চলেছি। একজন মির্জা বলেছিলেন, আমরা রাজা ছিলাম, এখন দরিদ্র, কিন্তু আমাদের রক্তে এখনো ইতিহাস বইছে, আমাদের গল্প একদিন কেউ শুনবে। এদের কেউ কেউ সাধারণ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী বা শিক্ষক। অনেকে চান না তাদের পরিচয় জনসমক্ষে আসুন, কারণ বর্তমানে তাদের জীবনের বাস্তবতা একেবারেই সাধারণ বা কখনো দুঃখজনক। আবার কিছু পরিবার তাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য সক্রিয়ভাবে ইতিহাস রক্ষা করেছেন, পত্রপত্রিকায়, ইতিহাস সম্মেলনে অংশগ্রহণ করে। এই পরিবারগুলির কাছে কিছু পুরনো তাম্রলিপি, ফার্সি দলিল, পোশাক, শিলমোহর ও ছবি রয়েছে বলে জানা যায়, যেগুলো তাদের পূর্বপুরুষদের রাজকীয় ইতিহাসের সাক্ষ্য বহন করে। তবে ভারতের সরকারের পক্ষ থেকে এ ধরনের দাবিকে খুব একটা সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি। মোগল রাজবংশের উত্তরাধিকারীর নির্ধারণ এখন বেশ জটিল ও বিতর্কিত বিষয়। সময় ইতিহাসকে শুধু লেখে না, অনেক সময় ভুলেও যায়। মোগল সাম্রাজ্যের শেষ রক্তধারার মানুষরা আজ ইতিহাসের পাতায় হারিয়ে গেলেও তাদের জীবনের এক অস্পষ্ট অস্তিত্ব একদিন হয়তো ভবিষ্যৎ ঐতিহাসিকদের আবারও নতুন করে প্রশ্ন তুলতে বাধ্য করবে। একটা সাম্রাজ্য পড়ে গেলে তার উত্তরাধিকারে কোথায় যায়? মোগল সাম্রাজ্যের ইতিহাস, রাজনীতি, যুদ্ধ, শিল্প, প্রেম আর বিশ্বাসঘাতকতার এক বিরাট কাব্য। কিন্তু এর সবচেয়ে নিঃশব্দ অধ্যায়টি হলো সেই সব উত্তরসূরিদের জীবন যারা আজও বেঁচে আছেন নিভৃতে, সাধারণ জীবনের চাদর ঢেকে রাখা এক বিশাল ঐতিহ্য নিয়ে। তারা বেঁচে আছেন ইতিহাসের প্রান্তে, না রাজা, না প্রজা, শুধু একজন মানুষ, সম্রাটের নাতি নামের এক বিস্তৃত পরিচয়। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবার দেখা হবে পরের গল্পে। টাটা।